ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে আমরা লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে 2024-এ এএনএম জিএনএম এর এক্সামে যে সকল কোশ্চেন গুলো এসেছিল সেগুলো আমরা ডিটেলসে সলভ করব। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 সমস্ত কোশ্চেন ডিটেলসে আজকে সলভ করাবো। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই দেখবে এবং এর আগে সমস্ত সাবজেক্টের উপরে 2021 সাল থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ারে ক্লাসগুলো হয়েছে মানে যতগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন গুলো ছিল সমস্ত ক্লাস পরপর আমি করিয়েছি, সেগুলোকে আমি প্লে লিস্টে সাজিয়েছি। তোমরা প্রত্যেকটি ক্লাস চ্যানেলে ভিজিট করলে প্লে লিস্ট পাবে, ওখান থেকে দেখে নেবে। তোমরা যারা আমাদের নতুন পেইড ব্যাচে অর্থাৎ সম্পূর্ণ নতুন জিএনএম এএনএম 2025-এর জন্য একটি নতুন পেইড ব্যাচ চলছে, সেই পেইড ব্যাচে যারা অ্যাডমিশন করতে চাও তোমরা এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্টের উপরে থিওরি অর্থাৎ কনসেপ্ট অনুযায়ী ডিটেলস ক্লাস পাবে। মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছু এখানে পাবে। প্রত্যেকটি ক্লাস লাইভ হবে, কোনো কারণে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং আকারে থাকবে। যারা অ্যাডমিশন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের মানে টোটাল যে খরচ হবে এখন থেকে এক্সামের আগে পর্যন্ত ওয়ান টাইম পেমেন্ট করবে 699 টাকা। একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত সাবজেক্টের উপরে তোমরা ক্লাস করতে পারবে। মান্থলি কোনো টাকা নেওয়া হয় না, একবারই পেমেন্ট করতে হয় 699 টাকা। যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যদি নিজেদের পেমেন্টের অপশন না থাকে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপে একবার কন্ট্যাক্ট করবে এবং লার্ন মাইল অ্যাপ অবশ্যই ইনস্টল করবে। তো আজকে আমরা যে ক্লাসগুলো আমরা করাচ্ছিলাম এএনএম জিএনএম 2024-এ প্রিভিয়াস ইয়ারে লাইফ সায়েন্সের যে কোশ্চেন গুলো দিয়েছিল, এখানে আমরা প্রথমে ক্যাটাগরি 1 অর্থাৎ এখানে চারটে কোশ্চেন, এখানে চারটে অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সঠিক হবে। একটি কোশ্চেনের নাম্বার 1 নাম্বার করে সেগুলো আমরা পরপর সলভ করব। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? তাহলে যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না কোনটি? অপশনে রয়েছে হিম, তারপরে রয়েছে বিলিরুবিন, বিলিভার্ডিন, তারপরে রয়েছে লেসিথিন। এখানে হিম মানে লোহার কথা বলা হচ্ছে। তো আমরা জানি হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার প্রোটিন অণু, এগুলো শরীরের কোষে অক্সিজেন বহন করে। কিন্তু আমরা আরো একটা বিষয় জানি যে লেসিথিন, এই লেসিথিন এগুলো উদ্ভিদের দেহে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি লেসিথিন উদ্ভিদের দেহে পাওয়া যায়, সেই জন্য এখানে কিন্তু যকৃতের কথা বলছে, আর যকৃৎ মানে তো প্রাণীদের ক্ষেত্রে যকৃৎ থাকবে, তাহলে এই অপশনটা রাইট অ্যান্সার। যেহেতু না দিয়ে কোশ্চেন, তাহলে নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? রাইট অ্যান্সার লেসিথিন। তার পরের কোশ্চেনে যাব। কি বলছে পরের কোশ্চেন? বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো, বেশি যদি পরিশ্রম করো, ছোটাছুটি দৌড়াদৌড়ি করো, তাহলে আমাদের গা হাত ব্যথা হয়। কেন ব্যথা হয়? আমাদের দেহে ইউরিয়া জমে যাওয়ার জন্য? না। আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়ার জন্য? অবশ্যই ঠিক। ল্যাকটিক অ্যাসিড এটা কি? জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড শরীরের পেশিতে উৎপন্ন হয় এবং শরীরের ক্লান্তি সৃষ্টি করে, দুর্বলতা সৃষ্টি করে এবং আমাদের পেশির ক্লান্তি হয়। তাহলে আমরা বলতে পারি গা হাত ব্যথা করে এই কারণে, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়ার কারণে। তাহলে রাইট অপশন অপশন বি। বাকি অপশন গুলো পড়ে দেখবে ভুল রয়েছে। তারপরের কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? শরীরের ভারসাম্য রক্ষা করে কে? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক মানে সেরিবেলামের কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, ঠিক আছে, মনে রাখবে। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? চারটে অপশন রয়েছে, ঘাস, গম, আম। না। ঘাস, ছাগল, মানুষ। হ্যাঁ অবশ্যই ঠিক। ঘাসকে কে খায়? ছাগল খায়। ছাগলকে আমরা খাই। তাহলে আমরা বলতে পারি ঘাস, ছাগল, মানুষ এইভাবে কিন্তু একটি খাদ্য শৃঙ্খল গঠন করছে। ঘাস থেকে গম, আম এটা কিন্তু হচ্ছে না। ছাগলকে গরু, হাতি এটা কিন্তু হচ্ছে না। ঘাসকে মাছ, মাছকে ছাগল এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এই জন্য ঘাস, ছাগল এবং মানুষ এটা রাইট অ্যান্সার হবে।
ঘাসকে ছাগল খাচ্ছে, ছাগলকে মানুষ খাচ্ছে বা প্রাণীরা খাচ্ছে। ওকে, তারপরের কোশ্চেনে যাব। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? দুটো পৃথক জীবের মধ্যে সংকরায়নকে আমরা কি বলবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা বলতে পারি যে যখন দুটো পৃথক জীবের মধ্যে সংকরায়ন হয় তখন তাকে আমরা সংকরায়ন অর্থাৎ যেটাকে আমরা হাইব্রিডাইজেশন বলি। তাহলে এখানে হবে হাইব্রিডাইজেশন কখন হয়? যখন দুটো পৃথক জীবের মধ্যে সংকরায়ন হয় এবং সংকরায়নের ফলে নতুন প্রজন্ম উৎপন্ন হয়, সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। অপশন ডি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে কি রয়েছে? বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন এবং ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? চারটে অপশন রয়েছে। তো আমরা বলবো যে বি গ্রুপের রক্তে অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন। তাহলে আমরা তো জানি যে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন এ এবং হচ্ছে প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন বি এবং প্লাজমাতে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে। এ বিতে অ্যান্টিজেন থাকে কিন্তু কোনো প্রকারের অ্যান্টিবডি নেই, আর ও গ্রুপে কোনো অ্যান্টিজেনই নেই। তাহলে আমরা এখানে বলতে পারি যে বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে বি এবং এবং অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে। তাহলে এখানে আমরা অপশন এ তে যেটা পাচ্ছি এটাই হবে রাইট অ্যান্সার। এটা যদি এ গ্রুপ দিত তাহলে আমরা বলতাম যে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে এ এবং প্লাজমাতে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে বলতে পারি। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন এ, যেহেতু বি গ্রুপের রক্তের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। এখানে অপশানে রয়েছে বি এবং অ্যান্টি বি নয়, বি এবং অ্যান্টি এ। অপশন সি রাইট অ্যান্সার, এ নয়, সি সি, বি এবং অ্যান্টি এ। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? তো অপশানে রয়েছে সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন। তো রাইট অ্যান্সার কি হবে? ছত্রাক, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম এগুলো কি ফাঞ্জি রাজ্যের অন্তর্গত জীব। আর ফাঞ্জি রাজ্যের অন্তর্গত জীবেদের কি থাকে? এদের যে কোষ সেটা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, অনুসূত্রাকার হতে পারে এবং ইউক্যারিওটিক প্রকৃতির কোষ হয়। তাছাড়া আমরা জানি এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত হয়। তাহলে কোষপ্রাচীরের ছত্রাকের কোষপ্রাচীরে যে পদার্থ উপস্থিত থাকে সেটা হচ্ছে কাইটিন। অপশন বি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? অন্তঃসংগ্রাম নাকি আন্তঃসংগ্রাম? তো আমরা জানি একই প্রজাতির প্রাণীদের মধ্যে যখন সংগ্রাম হয় সেটা হয় অন্তঃপ্রজাতি। যখন বিভিন্ন বা আলাদা আলাদা, যখন বিভিন্ন প্রজাতি বা ভিন্নতর প্রজাতির মধ্যে পরস্পর প্রতিযোগিতা হয় তখন সেটা হয় আন্তঃপ্রজাতি। তাহলে এখানে রাইট অ্যান্সার অন্তঃপ্রজাতি, অপশন এ, কারণ একই প্রজাতির কথা এখানে বলেছে। ঠিক আছে, বলছে দেখো কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি বলেছে, তাহলে একই প্রজাতির কথাই বলছে। তারপরের কোশ্চেনে যাব। কি বলছে? নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। সঠিক জোড়া খুঁজে বার করতে বলেছে। অপশানে রয়েছে অগ্নাশয় মিশ্র গ্রন্থি, প্লিহা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয় হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, ত্বক হচ্ছে মিশ্র গ্রন্থি। তো আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি যে সকল গ্রন্থির ক্ষরণ উৎসস্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করে সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তরে ভেতরে যেমন পিটুইটারি, অ্যাড্রিনালিন এগুলো। বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি, স্তন গ্রন্থি, ঘর্মগ্রন্থি, কারণ এদের ক্ষরণ নালীর বাইরে আসে। আর মিশ্র গ্রন্থি অন্তঃক্ষরা এবং উভয় বহিঃক্ষরা এই দুটো প্রকারের হয়ে থাকে। অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে, অপশন দেখো অগ্নাশয় এটি একটি মিশ্র গ্রন্থি, একদম ঠিক। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে ডিম্বাশয় এটা বহিঃক্ষরা নয়, এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তারপরে প্লিহা এটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটাও ভুল। ত্বক হচ্ছে মিশ্র গ্রন্থি, এটাও ভুল। ঠিক আছে,
তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার কেবলমাত্র অপশন এ পাচ্ছি, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতে 2024 সাল অনুযায়ী 7টি রয়েছে, কিন্তু এই 7টি অপশন কিন্তু দেওয়া নেই, তো আমরা 6টি দাগ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি 2024 সাল অনুযায়ী 2025 সাল 24 সালে গণনা হয়েছিল, তখন কিন্তু 7টি ছিল। এই 7টি কি কি? গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু, টোটাল 7টি। ঠিক আছে, এখানে অপশন নেই, এই কোশ্চেনটি সম্ভবত পরীক্ষায় ভুল দিয়েছিল। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? তাহলে স্ত্রী জননতন্ত্রের অংশ কোনগুলো? ডিম্বাশয়, জরায়ুজ, তারপর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, তারপরে হচ্ছে সার্ভিক্স, যোনি, এইগুলো। তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে দেখো, ডিম্বাশয়, জরায়ুজ, ফ্যালোপিয়ান টিউব, এগুলো কি স্ত্রী জননতন্ত্রের অংশ, কিন্তু ভাস্ট ডিফারেন্স, এটা পুরুষদের জননতন্ত্রের অংশ, অর্থাৎ পুরুষ জননতন্ত্রের অংশ। যেহেতু 9 দিয়ে কোশ্চেন, অপশন ডি, অপশন সি হবে রাইট অ্যান্সার, ভাস্ট ডিফারেন্স, এটা পুরুষদের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে যাব, কি বলছে? নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না? তাহলে ডিএনএ তে কি কি থাকে? ডিএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে, কিন্তু আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে এখানে ইউরাসিল এটা থাকে না ডিএনএ তে, যেহেতু ডিএনএ এর কথা বলেছে, ডিএনএ তে এই ইউরাসিলের জায়গায় কি থাকে? থাইমিন থাকে। ঠিক আছে, এই জায়গায় আমরা এটা মনে রাখবো, অপশন বি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? তো আমরা জানি G1 বা প্রথম যে বৃদ্ধির দশা, সেখানে এস ফেজ বা সংশ্লেষ যখন পরিবর্তন হয় বা সংশ্লেষ পর্ব যখন চলে, এস দশায় ডিএনএ কি হয়? রেপ্লিকেশন ঘটে, আর রেপ্লিকেশন ঘটার পরে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 2C থাকলে তার ডবল 4C হয়ে যায়, এবং তারপরে এস দশার পরে তারপরে যে দশাটি আসে G2 দশা, সেখানে সেই 4 সংখ্যাটা কিন্তু বোঝায় থাকে ডিএনএ এর পরিমাণ। তাহলে এখানে আমরা বলতে পারি কোষচক্রের ইন্টারফেজের যে দশায় মানে উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়, সেটা হচ্ছে এস দশা, অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় সেই পদ্ধতিকে কি বলে? গবেষণাগারে ইনসুলিন প্রস্তুতির কথা বলেছে, তাহলে আমরা জানি ইনসুলিন সেটা কোথায় পাওয়া যায়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, কিন্তু যখন এটা গবেষণাগারে তৈরি হবে, গবেষণাগারে ইনসুলিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা রিকম্বিন্যান্ট বলি। রিকম্বিন্যান্ট বলতে যেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি পর্যায়, সেটা হচ্ছে রিকম্বিন্যান্ট। এই রিকম্বিন্যান্টের মাধ্যমে গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয়, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? স্পারমাটোফাইট, স্পার্ম অর্থাৎ যেখানে রেণু, স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করবে, এই স্পারমাটোফাইট নয় বলেছে কোনটি? তো আমরা জানি জিমনোস্পার্ম, যেখানে ফুলের উৎপাদন হয় এবং বীজের মাধ্যমে কি হয়? বংশ বিস্তার হয়। তারপরে দেখো মনোকটস, মনোকটসেও কিন্তু ফল উৎপন্ন হয়। তারপরে দেখো ডাইকটস, এখানেও ফল উৎপাদন হয়, কিন্তু টেরিডোফাইটস, এই টেরিডোফাইটস এটা কিন্তু স্পোর বা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। তাহলে আমরা বলতে পারি স্পারমাটোফাইট, স্পারমাটোফাইট নয় কোনটি? টেরিডোফাইটা, কারণ এরা রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে, টেরিডোফাইটস উদ্ভিদ। যেমন তুমি মনে রাখতে পারো ফান, তারপর হচ্ছে পেনিসিলিয়াম, এরা কি করে? স্পার্মের মাধ্যমে অর্থাৎ রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। কিন্তু স্পারমাটোফাইট, এই স্পারমাটোফাইট এর কথা অর্থ হচ্ছে বীজ উৎপাদনকারী উদ্ভিদ, বীজ উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে স্পারমাটোফাইট। তাহলে এখানে জিমনোস্পার্ম, মনোকটস, ডাইকটস এগুলো স্পারমাটোফাইট উদ্ভিদ, কিন্তু টেরিডোফাইটস এটা রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে, এটা কিন্তু বীজ উৎপাদন করে না। তারপরের কোশ্চেন, কি বলছে? প্রাকৃতিক অক্সিন কোনটি? প্রাকৃতিক অক্সিন অর্থাৎ যে সকল অক্সিন প্রকৃতি থেকে পাওয়া যায়,
যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড IBA, এগুলো কি প্রাকৃতিক অক্সিজেনের উদাহরণ। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশানে রয়েছে পিটুইটারি, অ্যাড্রেনাল, শুক্রাশয়, থাইরয়েড। তো আমরা জানি থাইরক্সিন, এই থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অর্থাৎ থাইরক্সিন যাকে আমরা T4 বলি, তাহলে T4 বা থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটা কি করে? শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, হৃদযন্ত্রের যে কার্যকারিতা, এই হৃদযন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তারপরের কোশ্চেন বলেছে কোনটি কোষচক্রের চেক পয়েন্ট নয়? তাহলে কোষচক্রের চেক পয়েন্ট, তাহলে আমরা জানি কোষচক্রের এক্স দশা মানে যেটা সংশ্লেষণ দশা, সেই দশাতে কি হয়, কোষ বিভাজনের আগে ডিএনএ সংশ্লেষণ পর্যায় হয় এবং এই পর্যায়ে কোষের কি হয়, জেনেটিক উৎপাদন, প্রতিলিপি তৈরি করে। তাহলে এটা চেক পয়েন্ট নয় বলেছে বলেই এস দশা। বাকি অপশন গুলো দেখো চেক পয়েন্ট তৈরি হয় G1 এ এস দশা, M এ G1, G2 তে M, এগুলোতে চেক পয়েন্ট তৈরি হচ্ছে, কিন্তু এস দশাতে তৈরি হচ্ছে না। কারণ কোষচক্রের এস দশা মানে যেটাকে আমরা সংশ্লেষণ দশা বলি, কোষ বিভাজনের আগে কি করে, ডিএনএ সংশ্লেষণের পর্যায়ে অর্থাৎ কোষের জেনেটিক উপাদানের প্রতিলিপি তৈরি করে। তাহলে এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত গ্রুপগুলোর মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? তো অ্যামাইনো অ্যাসিড কিসে থাকে না? যেগুলো হচ্ছে সায়ানাইড গ্রুপ, যেটা হচ্ছে সায়ানাইড গ্রুপ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ যেগুলো, সেগুলো হচ্ছে কার্বক্সিল গ্রুপ, অ্যামিনো গ্রুপ, হাইড্রক্সাইল গ্রুপ। কিন্তু যেটা হচ্ছে সায়ানাইড গ্রুপ, এই সায়ানাইড গ্রুপে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে না। এবার এখানে দেখো COOH, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপ। তারপর দেখো -OH, OH হচ্ছে কি হাইড্রক্সাইল গ্রুপ, NH2 মানে অ্যামিনো গ্রুপ। তাহলে এইগুলোতে কি হয়, অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু CN যেটা হচ্ছে সায়ানাইড গ্রুপ, এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে না। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? পায়রার দেহে টোটাল কয়টি বায়ুথলি থাকে? 9টি বায়ুথলি থাকে। এই 9টি বায়ুথলি কি করে? এগুলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে পায়রার দেহে, বা উঠতে সাহায্য করা, প্লবতা ঠিকঠাক রাখতে সাহায্য করে আমাদের বলছি পায়রার বায়ুথলি। ঠিক আছে, মনে রাখো। তারপরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে না? তো আম্লিক মাধ্যমে কাজ করে কি? আম্লিক মাধ্যমে কাজ করে ট্রিপসিন, ইরেপসিন। কাজ করতে পারে বলেছে, সরি পারে না নয়, পারে। নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আম্লিক মাধ্যমে কাজ করতে পারা মানে হচ্ছে যার pH 1.2 থেকে 2, এটা হচ্ছে পেপসিনের পিএইচ। তাহলে পেপসিনের পিএইচ এইটা হলে এটা আম্লিক মাধ্যমে কাজ করতে পারবে, কিন্তু ট্রিপসিন, ইরিপোসিন, রেনিন এরা আম্লিক মাধ্যমে কাজ করতে পারবে না। তাহলে আম্লিক মাধ্যমে কাজ করে পেপসিন। এর পরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ কি? বায়োম্যাগনিফিকেশন মানে শিল্প, কৃষি, মানুষের বজ্র, সেখান থেকে বায়োম্যাগনিফিকেশন হয়, অর্থাৎ বজ্র থেকে বিষাক্ত কীটনাশক, রাসায়নিক, ভারী ধাতু সেগুলো মিশছে, কিসে মিশছে? জলের মাধ্যমে, জল দূষণের ফলে। তাহলে আমরা বলতে পারি বায়োম্যাগনিফিকেশন হলো জল দূষণ। অপশন বি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির সাথে শ্বান কোষ সম্পর্কিত? শ্বান কোষ কোথায় থাকে? আমরা জানি অ্যাকশনের যে অংশ, অ্যাকশনের মধ্যে কি কি থাকে? অ্যাক্সোলেমা, শ্বান কোষ, মায়োলিন সিদ, নিউরোলেমা, র্যানভিয়ারের পর্ব, পান্থবুরুস, এইগুলো রয়েছে। তাহলে শ্বান কোষ কার মধ্যে পড়ছে? শ্বান কোষ অ্যাকশনের মধ্যে পড়ছে। তাহলে অ্যাকশনের মধ্যে শ্বান কোষ থাকে। অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো কোনটি? নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কারা? যারা হচ্ছে সিম্ম জাতীয় উদ্ভিদ, বা তুমি মনে রাখতে পারো রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সায়ানোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এরা কি করে? মুক্ত বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে। তাহলে এখানে রাইজোবিয়াম অপশন রয়েছে। এই রাইজোবিয়াম কি করে? সিম্ম জাতীয় উদ্ভিদের মূলে, নুডলসে এই যে রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম থাকার কারণে প্রকৃতি থেকে মুক্ত নাইট্রোজেন গ্রহণ করতে পারে, অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া উৎপাদন করে রাইজোবিয়াম।
তাহলে রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন কি বলেছে, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের কেন্দ্রে কি থাকে? হিস্টোন অ্যাক্টেমার থাকে। এই হিস্টোন অ্যাক্টেমার 8 রকমের হয়ে থাকে, মানে 8 রকমের প্রোটিন দ্বারা গঠিত। সেটা H2A হতে পারে, H2B হতে পারে, H3 হতে পারে, H4 হতে পারে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? হিস্টোন প্রোটিন উপস্থিত থাকে। এর পরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ বলতে আগে যে সকল অঙ্গ আমরা ব্যবহার করতাম, পরবর্তীকালে ব্যবহার না করার জন্য সেগুলো প্রায় লুপ্ত হতে চলেছে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এই নিষ্ক্রিয় অঙ্গগুলো কি কি? চোখের যে ভেতর, চোখের ভেতরের কোনায় যে উপপল্লব বা আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, গায়ের লোম, অ্যাপেন্ডিক্স, কক্সিস, আমাদের যে লেজ ছিল সেটা কিন্তু বিলুপ্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে এখানে অ্যাপেন্ডিক্স, অপশন সি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলেছে আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দাব্য? আমাদের শরীরে কোন যৌগটি ফ্যাটে দাব্য? তো আমরা পড়েছিলাম ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন এ, ডি, ই, কে, এই ধরনের ভিটামিন গুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। আর ভিটামিন বি, সি, পি এগুলো হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। তো এখানে ভিটামিনের রাসায়নিক নামগুলো রয়েছে টোকোফেরল অর্থাৎ ভিটামিন ইর কথা বলা হচ্ছে, নিয়াসিন B3 এর কথা বলা হচ্ছে, থাইমিন B1 এর কথা বলা হচ্ছে, রাইবোফ্লেভিন B2 এর কথা বলা হচ্ছে। তাহলে ভিটামিন বি জাতীয় যে ভিটামিন বি, সি, পি এরা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, জলে দ্রাব্য ভিটামিন। আর ভিটামিন এ, ডি, ই, কে, ই মানে টোকোফেরল, এটা কি ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন কি বলেছে সঠিক ক্রমটি নির্বাচন করো। তাহলে সঠিক ক্রম, তাহলে এখানে দেখো রয়েছে উদ্দীপক প্রথমে, তারপরে গ্রাহক, গ্রাহক থেকে সেন্সরি নিউরন, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেখান থেকে মোটর নিউরন, সেখান থেকে কারক, কারক থেকে সাড়া। রাইট অ্যান্সার এখানে অপশন বি, উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক, সাড়া। এর পরের কোশ্চেনে চলে যাব। কি বলেছে পরের কোশ্চেন, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে আমরা বলি অন্ডজ। অন্ডজ প্রাণী সাধারণত সরীসৃপ, পাখি, এরা কি করে? ডিম পাড়ে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? অন্ডজ প্রাণী। প্লাটিপাস এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তবুও ডিম পাড়ে। তাহলে আমরা বলতে পারি অন্ডজ প্রাণী হচ্ছে যারা ডিম পাড়ে। উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো সাধারণ সরীসৃপ, পাখি বা স্তন্যপায়ীর মধ্যে প্লাটিপাস এরা ডিম পাড়তে পারে। এর পরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? তাহলে মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল জেনেটিক্স অর্থাৎ বংশগতির যে সূত্র বা বংশগতির জনক কিন্তু ছিলেন এই মেন্ডেল। মেন্ডেল আবিষ্কার করেছিলেন পৃথকীভবনের সূত্র, তারপরে হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র, উত্তরাধিকার সূত্র, এইগুলো। তাহলে এখানে আমরা বলতে পারি যে মেন্ডেলের বিখ্যাত যে সূত্র সেটা হচ্ছে উত্তরাধিকার সূত্র। পাশাপাশি আমরা মনে রাখবো মেন্ডেলের যে আরো সূত্রগুলো ছিল পৃথকীভবনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র, এইগুলো। এরপরে ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেন গুলো 2024-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল সেখানে 2 নম্বরের যে কোশ্চেন এসেছিল সেগুলো আমরা এক এক করে সলভ করব। এখানে বলেছে অক্সিজেনেট ব্লাড মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তাকে আমরা কি বলবো? তো আমরা জানি ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে, সেটা কোথায় গিয়ে পৌঁছায়? সেটা গিয়ে পৌঁছায় আমাদের বাম অলিন্দে। বাম অলিন্দে প্রথমে প্রবেশ করলো, সেখান থেকে বাম নিলয়ে যায়। তো আমরা বলবো এখানে বাম অলিন্দ তারপরে বাম নিলয়ে যায়। তাহলে অক্সিজেনেট ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটা হচ্ছে বাম অলিন্দ তারপরে বাম নিলয়। অপশন সি এবং অপশন ডি এই দুটো অপশন সঠিক অ্যান্সার হবে। ক্যাটাগরি 2 এই জন্য এখানে দুটো অপশন সঠিক হচ্ছে, সি, ডি দুটো অপশন ঠিক। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনগুলো ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? তাহলে বহিরাগত প্রজাতি কোনগুলো যেগুলো পরিবেশের ক্ষতি করছে? যেমন ল্যান্টানা কামারা, ওয়াটার হাইসিন্থ, তারপরে পার্থেনিয়াম, কচুরিপানা, এগুলো বহিরাগত প্রজাতি। এই বহিরাগত প্রজাতিগুলো কি করছে? আমাদের
মানে হচ্ছে পরিবেশ দূষণ করছে, যেমন কচুরিপানা আমাদের জল দূষণ করছে। পার্থেনিয়াম, পার্থেনিয়াম কি করছে, আমাদের তুলো চাষের ক্ষেত্রে ক্ষতি করছে। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে রাইট অ্যান্সার পার্থেনিয়াম, হিস্টেরোফোরাস এবং কচুরিপানা এগুলো বহিরাগত প্রজাতি, পরিবেশের ক্ষতি করছে। অপশন সি এবং অপশন বি দুটো অপশন সঠিক। তারপরের কোশ্চেন বলেছে বিপাকীয় গোলযোগগুলো যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা হলো। বিপাকীয় গোলযোগগুলো যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে সেটা হচ্ছে যকৃৎ এবং অগ্নাশয়। কারণ যকৃৎ এবং অগ্নাশয়ের ফলে আমাদের পেট খারাপ, পেটের রোগ সমস্ত কিছুটাই হচ্ছে, এটা বিপাকীয় গোলযোগের মধ্যে পড়ছে। তাহলে এখানে যকৃৎ এবং অগ্নাশয় রাইট অ্যান্সার হবে। এরপরের কোশ্চেন, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি রোগ হয়? ক্যাডমিয়াম, এই ক্যাডমিয়ামের দূষণের জন্য ইটাই ইটাই রোগ হয়, অর্থাৎ পারদের ফলে ক্যাডমিয়াম এই দূষণটা হয়। এখানে আমরা মনে রাখবো ক্যাডমিয়ামের ফলে ফুসফুসের ক্যান্সার হতে পারে, লিভারের ক্যান্সার হতে পারে, ত্বকের ক্যান্সার, এরা অতিবেগুনি রশ্মির জন্য, আল্ট্রাভায়োলেন্সের জন্য মস্তিষ্কের ক্যান্সার এগুলো হয়ে থাকে। তাহলে ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে ফুসফুসের ক্যান্সার, লিভারের ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, অগ্নাশয়, কিডনির ক্যান্সার এগুলো হতে পারে। তারপরের কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত কোন স্থানগুলিতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু আছে? তাহলে ব্যাঘ্র সংরক্ষণের কথা বলছে। জলদাপাড়া, জলদাপাড়ায় কি রয়েছে? একশৃঙ্গ গন্ডার রয়েছে। বান্ধবগড়ে কি রয়েছে? বান্ধবগড় এটা মধ্যপ্রদেশে রয়েছে। এখানে এখানে কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ভিতরকণিকা, এখানে কুমির সংরক্ষণ করা হয়। কানহা, কানহা জাতীয় উদ্যান এটা মধ্যপ্রদেশে, এখানেও কিন্তু বাঘ সংরক্ষণ করা হয়। তাহলে অপশন সি এবং অপশন বি এই দু জায়গায় ব্যাঘ্র অর্থাৎ বাঘ সংরক্ষণ করা হয়। এর পরের কোশ্চেন বলেছে পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলো জীবিত? পরিণত অবস্থায় স্থায়ী কলাগুলি জীবিত কথাটা বলেছে। তো আমরা জানি প্যারেন কাইমা, কোলেন কাইমা, তারপর হচ্ছে কোলেন কাইমা এবং কোলেন কাইমা, ক্লোরেন এবং কোলেন এইগুলো কি জীবিত, জীবিত কলা। তাহলে আমরা বলতে পারি প্যারেন কাইমা, কোলেন কাইমা, ক্লোরেন কাইমা এগুলো জীবিত স্থায়ী কলা, উদ্ভিদের ক্ষেত্রে এগুলো জীবিত স্থায়ী কলা। তাহলে এখানে বি, সি, ডি এই তিনটে অপশন সঠিক হচ্ছে। এর পরের কোশ্চেন বলেছে হু অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? হু এর কথা অনুযায়ী বা হু কি বলেছে যে আমাদের বয়ঃসন্ধি দশার বয়স হচ্ছে 10 থেকে 19 বছর, 10 থেকে 19 বছর। এই বয়ঃসন্ধি কালকে আমরা কৈশোর কাল বলি, ঝড়ঝঞ্ঝার কাল বলি। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার 10 থেকে 19। এখানে একটি অপশন সঠিক হচ্ছে, ঠিক আছে, দুটো বা তিনটি অপশনও সঠিক হতে পারে, আবার একটি অপশনও সঠিক হতে পারে। তারপরের কোশ্চেন, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলে? অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ, খাদ্য গ্রহণকে আমরা ফ্যাগোসাইটোসিস, জল গ্রহণকে আমরা পিনোসাইটোসিস বলি। তাহলে এখানে আমরা বলবো অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস বলে, যেটা অপশন বি তে রয়েছে। ক্যাটাগরি 2 এর কোশ্চেন হলেও একটি অপশন এখানে সঠিক হবে। তারপরের কোশ্চেন বলেছে নিচের কোন জোড়াটি সঠিক? এখানে একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি দুটো কথা বলেছে। একনেত্র দৃষ্টি মানে দেখবে গরু, তারপরে হচ্ছে একনেত্র দৃষ্টি, গরু বলছি, একনেত্র দৃষ্টি নয়, ওটা দ্বিনেত্র দৃষ্টি। একনেত্র দৃষ্টি বলতে মানুষ, পেঁচা, বেড়াল, আমরা কি করি দুটো চোখ দিয়ে, মনে করো একটা পেন রয়েছে, একবার দেখছি, তাহলে এটা কি? এটা একনেত্র দৃষ্টি। দুটো চোখে যখন দুটো বস্তু দেখব তখন সেটা হবে একনেত্র দৃষ্টি। আবার বলছি, একটু খেয়াল করবে, কোশ্চেনটা একটু ডাউট ফিল হবে। দুটো চোখে যখন দুটো বস্তু দেখব, কারা দেখে? গরু, ঘোড়া, এদের একনেত্র দৃষ্টি বলে। কারণ মানে এদের মাথাটা এরকম হলে দুপাশে দুটো চোখ রয়েছে, তাহলে এই চোখে এইখানে যদি একটি বস্তু থাকে, এই চোখে একটা, এই বস্তুটাকে এই চোখেও দেখছে, আবার এই চোখেও দেখছে, এক জায়গায় প্রতিবিম্ব হচ্ছে না, এখানে দুটো জায়গায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। কারা কারা? গরু, ঘোড়া, এদের, এটাকে আমরা বলি একনেত্র দৃষ্টি। তাহলে একনেত্র দৃষ্টি ঘোড়ার থাকে, দেখো রয়েছে অপশানে। দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টিতে মানুষ, মানুষ কি করে? মানুষ তার যে দুটো চোখ রয়েছে এই দুটো চোখ দিয়ে যে কোনো একটি বস্তুকে দেখছে,
যে কোনো একটি বস্তুকে দেখছে, সেটা একটি প্রতিবিম্ব নিজের মস্তিষ্কে তৈরি হচ্ছে, মানে দুটো চোখ দিয়ে একটি বস্তুকে দেখছে, একবারই দেখছে, সেটা হচ্ছে কি দ্বিনেত্র দৃষ্টি। মনে রাখবে মানুষ, পেঁচা, বেড়াল, শিকারী প্রাণী এরা দ্বিনেত্র দৃষ্টি করে। ঠিক আছে, মনে থাকবে। ওকে, ক্লিয়ার। তারপরে পুনর্জন্ম দেখা যায়। পুনর্জন্ম কাদের দেখা যায়? পুনর্জন্ম বলতে যেটা পুনরুৎপাদন। তাহলে পুনরুৎপাদন কাদের হয়? যারা কোনো একটি দেহ থেকে, হয়তো দেহ একটি প্ল্যানেরিয়ার ছবি আঁকছি, এই প্ল্যানেরিয়ার মনে করো এই অংশটা কেটে গেছিল, তাহলে এই অংশটা যে কেটে গেছে, এখান থেকে সে আবার তার যে পুনরায় অবস্থায় যে শরীরটা ছিল, এটাকে সে আবার তৈরি করে নিতে পারবে। এইটাকে আমরা বলি পুনরুৎপাদন। এই পুনরুৎপাদন কারা করে? প্ল্যানেরিয়া করে এবং হাইড্রা করে। তাহলে অপশন সি এবং ডি দুটো অপশন সঠিক। এই ছিল মূলত জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2024 লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি ডিটেইলসে সলভ করালাম। কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্লাস ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই যারা আমাদের সঙ্গে কন্টাক্ট করতে চাও, নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বিস্তারিত জানতে, বা সরাসরি তুমি লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে পেমেন্ট করলে, তোমরা 699 পেমেন্ট করলে এখানে লাইভ ক্লাসগুলো করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি। এর আগের ক্লাসগুলো যতগুলো ক্লাস করেছি সেগুলো প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস সাজানো রয়েছে, ওই ক্লাসগুলো দেখবে। ওকে।